আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো রাইটিং টাস্ক ওয়ান। এই রাইটিং টাস্ক ওয়ানে মার্ক উঠানো কিন্তু সবচাইতে সহজ। কেন সহজ? এইখানে আপনার জাস্ট তিনটা কাজ থাকে। এই তিনটা কাজ আপনি করতে পারলেই, যদি পারফেক্টলি করতে পারেন, তাহলে আপনি এই স্কোর পাবেন 8.5 অর 9। এই তিনটে স্কোর দেখতে আমাদের সবার খুব ভালো লাগে না? সবারই তো মন চায় যে এই তিনটে স্কোর অ্যাচিভ করি। ঠিক আছে, এই জন্য আপনার ছোট্ট কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ওয়ার্ক নাম্বার ওয়ান, আপনাকে ভোক্যাবুলারি পড়তে হবে। ভোক্যাব, আজকে যে ভোক্যাব গুলা দেখাই দিব এইগুলা মাস্ট পড়বেন। 2 নম্বর কাজ, কম্প্যারিজন শিখতে হবে। কম্প্যারিজন শিখতে হবে। আর 3 নম্বর কাজ, ওয়ার্ক নাম্বার থ্রি ফর ইউ, একটা পারফেক্ট সেন্টেন্স লিখতে হবে। মানে একটা না, যেগুলো আছে ওইগুলা সবই লিখবেন। এই সেন্টেন্স লেখার দায়িত্ব, শেখার দায়িত্ব আপনার। আমি জাস্ট আপনাকে প্যাটার্নটা দেখাই দিতে পারি, কি কি করতে হবে সেইগুলা দেখাই দিতে পারি, কিন্তু পড়ার দায়িত্ব আপনার। সামনে ঈদ আসতেছে, ঈদের পরে কিন্তু এক্সাম আসতেছে। একটা ঈদে আনন্দ না করলে কিছু হবে না। একটা স্কোর লাইফ চেঞ্জ করে দেবে ভাই। সো ভাই ওর বোন যারাই আছেন, তারা এই কাজগুলো করবেন জাস্ট রাইটিং টাস্ক ওয়ানের জন্য। ইউ উইল গেট দিস স্কোর, দেয়ার ইজ নো ডাউট। আর এখানে কিন্তু আহামরি গ্রামারও লাগে না আপনার। কি শিখবেন? ভয়েস শিখবেন, প্যাসিভ করা শিখবেন। জাস্ট কথা হলো প্যাসিভ লেখা শিখবেন। আর আর সিম্পল, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, এই দুইটাই খুব কমন আসে। মাঝে মধ্যে ফিউচার সিম্পল আসে। ওকে, এগুলা নিয়েও একটু দেখাই দিব ইনশাল্লাহ। ওর লাস্ট ভিডিওতে প্রচুর পরিমাণে রেসপন্স করছেন, এই জন্য থ্যাঙ্কস। আর যারা আমাদের প্ল্যাটফর্মে যোগাযোগ, মানে ভর্তি হইতে চাইতেছেন, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা সাপোর্ট আপনাদের দিব। 017287861। ওকে, এবার যেটা আপনার ম্যান্ডেটরি কাজ এই রাইটিং টাস্ক ওয়ানের জন্য, সেটা হলো আপনার কিছু ভোকেব জানতে হবে এবং এটা কোথায় ইউজ করতে হবে সেটা জানতে হবে। সেটাই আমি শিখাই দিতেছি। এই রাইটিং টাস্ক ওয়ানে আপনি কি কি টাইপের ভোকেব ইউজ করবেন? নাউন, অ্যাডভার্ব, যদি পারেন একটা দুইটা অ্যাডভার্ব, আহামরি কিছু না অ্যাডভার্ব। আর যদি, এই দুইটা অপশনাল, যদি পারেন করবেন। যারা 8.5 পেতে চান তারা অবশ্যই এই চারটা জিনিস জানতে হবে। এই চারটা টাইপস এর ভোকেব জানতে হবে রাইটিং এ। খুব বেশি ইউজ করা লাগবে না। এই যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, দুই তিনটা যদি পারেন, দুইটা। আর একটু বেশি পারলে 3 থেকে 4টা। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। আর প্রতিটা প্যারাগ্রাফে কম্প্যারিজন দেখাইতে হবে। বিশেষ করে, বিশেষ করে ওভারঅলে, ওভারঅলে কম্প্যারিজন মাস্ট। বিপি 1-এ মাস্ট, বিপি 2-তে মাস্ট। এই তিনটা জায়গায় কম্প্যারিজন দেখাইতে হবে। আর যদি পারেন তাইলে ইন্ট্রোতে, ইন্ট্রোতে না দেখাইলেও সমস্যা নেই, কিন্তু এই তিনটা জায়গায় যদি মাস্ট করতে পারেন, আপনার কাজ শেষ। আর কোনো কাজ নাই। এবার একটু দেখাই কি ধরনের ভোকাব গুলা পড়বেন। যে ধরনের ভোকাব গুলা পড়বেন সেটা হলো, এইখানে আপনি স্টার্টিং পয়েন্ট ইউজ করে দুইটা শিখেন, জাস্ট দুইটা। একটা হলো কি দ্য প্রেজেন্ট, একটা শিখবেন কোনটা, দ্য প্রোভাইডেড, এটা শিখেন। আর একটা শিখেন দ্য প্রেজেন্টেড, এটাও শিখতে পারেন। দ্য গিভেন, গিভেন তো খুব কমন, এটা খুব কমন, এটা সব জায়গাতেই আছে। এই দুইটা শিখলেন। তারপরে এরপরে ডায়াগ্রাম যেটা থাকবে ওটা দিলেন। ডায়াগ্রাম, বার, লাইন, চার্ট, যেটা আছে
সেটা দিলেন। এরপরে ভার্বের জন্য দুইটা শিখে ফেলেন, এই যে ডিপিক্সটা শিখেন আর ইলাস্ট্রেটরটা শিখেন, ইলাস্ট্রেটরটা শিখেন। তারপরে আছে প্রেজেন্ট, রিপ্রেজেন্টস আপনি যদি পারেন আর দুই একটা বললেন, না পারলেন নাই। তারপরে ডিসক্রিপশনের জন্য আমার ভালো লাগার জিনিস যেটা, সেটা হলো দ্য প্রপোর্শন অফ দ্য পার্সেন্টেজেস অফ। যদি কোশ্চেনে প্রপোর্শন লেখা থাকে তাহলে পার্সেন্টেজ লিখলেন, আর পার্সেন্টেজ লেখা থাকলে প্রপোর্শন লিখলেন, দ্যাটস আপনার কাজ শেষ। আর যদি মানুষ আরো যদি দুই একটা জানতে চান তাহলে ডেটা ওয়ানটা শিখেন, দ্য নাম্বার অফটা শিখেন। আচ্ছা, নাম্বার অফ শিখার বেলায় কিন্তু একটা কথা আছে, যদি নাম্বার অফ ইউজ করেন পরবর্তীতে আপনার ভার্বটা সিঙ্গুলার ইউজ করতে হবে। অতএব পাস্টে হইলে ওয়াজ, ফিউচারে হইলে তো উইল একটাই, পাস্টে হইলে ওয়াজ দিবেন, আর প্রেজেন্ট ইনডিফিনিটে হইলে ইজ। এই জিনিসটা মনে রাখেন, এটা অনেকে ভুল করে ফেলায়। এই জিনিসগুলো হলো বেসিক, এগুলো জানতে হবে। ওকে, তারপর আমরা নেক্সটে যাই। নেক্সটে আপনি যাই, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা আপনারা একটু পড়তে পারেন, যারা চান তাহলে তারা পড়ে, ঠিক আছে। এরপরে এটা আমি ঈর্ষার সময় দেখাই দিব না, এখন যেটা দেখে ওভারঅলে জাস্ট একটা শিখবেন, শুধু ওভারঅল আর কিচ্ছু না। আর এইগুলা কোনো শিখারই দরকার নেই, ওভারঅল এর কাজ কিন্তু মনে রাখতে হবে, ওভারঅল কম্পারিজন দেখাইতে হবে, মাস্ট। এটা ছাড়া হবেই না। আপনার ভালো স্কোর পাইতে হলে কম্পারিজন দেখাইতেই হবে। তারপরে এরপরে আপনি যখন বিপি 1 শুরু করবেন তখন এর জন্য একটা শিখা রাখেন, জাস্ট অ্যাকর্ডিং টু দা, এটা শিখতে পারেন। আর অথবা টু বিগিন উইথ এটা লিখতে পারেন, একটা শিখলেই হয়। এই যে অ্যাকর্ডিং টু দা, এটা শিখলে আর কিচ্ছু শেখা লাগবে না। তারপরে নেক্সট আমরা যাই। নেক্সট, এখন থেকেই আসলে পড়াশোনাটা শুরু, যে আপনার কোন জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে। এখন সবাই খাতা কলম নিয়ে মনোযোগ দিয়ে লিখবেন। জাস্ট মিনিট, আমি একটু জুম করে নিই, নাহলে আপনাদের দেখতে সমস্যা হবে। এই যে, আচ্ছা, ইনক্রিজ, প্রথম যে ভোক্যাবটা আছে ইনক্রিজ, ইনক্রিজ মানে কি, এই উপরের দিকে উঠতেছে, বৃদ্ধি পাইতেছে, ঠিক আছে, এটা হলো ইনক্রিজ। এর জন্য 5টা ভোক্যাব শিখতে হবে, কয়টা? 5টা মাস্ট, এর কোনো ভুল নাই, 5টা অবশ্যই শিখতে হবে। ইনক্রিজ, ডিক্রিজ, এই 5টা, কোন 5টা শিখবেন আমি বলে দিতেছি। রাইজ, ইনক্রিজ, আপলিফট, ক্লাইম্ব, আপসার্চ, সার্চ, 6টা বলে ফেলাইছে। এরপরে নাউন ফ্রেজের সময় দুই একটা শিখতে পারেন, যেমন এটা শিখেন, অ্যান আপওয়ার্ড ট্রেন্ড আর গ্রোথ, দ্যাটস এনাফ। আচ্ছা, এই দুইটা দেখাইলাম কেন, এই দুইটা আপনাদের নিচে শেখা লাগবে, 5টার কথা বইলা অনেকগুলো দেখাই ফেলাইছে, আহামরি না, এটা আপনার নিচে শেখা লাগবে, দুই একটা নাউন ফ্রেজ তো লিখতে হবে। তারপরে ডিক্রিজের সময় লিখলেন ফল, ডিক্লাইন, প্লামেট, তারপরে রিডিউস, ড্রপ, কোলাপস। আর শিখার দরকার নেই, অনেক হয়ে গেছে। তারপরে দুইটা মনে রাখবেন, ওই যে একটা আপইয়ার্ড শিখছেন না, আর এবার ডাউনইয়ার্ড, এটা মনেই থাকবে, অ্যান্ড আর ডাউনইয়ার্ড ট্রেন্ড, ঠিক আছে। ট্রেন্ডস, ট্রেন্ডস না, এখানে ট্রেন্ড হবে, ঠিক আছে, একটাই দেখাইছেন ওইটা। আর আর টেন্ডেন্সি, এটাও শিখে রাখেন, ডাউনফল এটাও দেখতে পারেন। তারপরে এটা একটু দেখাই দেই, এটা হলো নিচের দিকে পড়তেছে, নিচের দিকে নামতেছে, ওকে। তারপরে স্ট্যাডিনেস, স্ট্যাডিনেস মানে জিনিসটা অনেকক্ষণ ধরে স্ট্রেটলি চলতেছে, ধরেন এরকম ভাবে গেছে, তারপরে এখন গেছে এরকম, তারপর আবার উপরের দিকে উঠছে। এই যে যে মাঝখানে যে স্টপ হয়েছিল, ও চেঞ্জ হয় নাই, সেটাই। এর জন্য কি, যে আনচেঞ্জ, লেভেল আউট, তারপর রিমেইন কনস্ট্যান্ট, দ্যাটস এনাফ, এইগুলা সাধারণত একটা প্যাসেজে, সরি একটা গ্রাফে একবারই থাকে, ও একবারই থাকে। তারপরে গ্রাডুয়ালি ইনক্রিজ, গ্রাডুয়ালি ডিক্রিজ, উপরে রিলেটেড ভোকাব পড়ে ফেলাইছি নাউনের সময়, নাউন ফর্মের সময়, এটা আর দেখারই দরকার নাই। স্ট্যাডিনেস, এটা ফ্ল্যাট, এটাও পড়ে ফেলাইছি, শেষ, এইখানের কাজ শেষ। এইগুলো যদি জানতে পারেন অলমোস্ট খুব ভালোই করবেন আপনারা।
এতক্ষণ ভার্ব নিয়ে কথা বললাম, এবার যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। এইগুলা ব্যবহার করা খুবই সহজ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ব্যবহার করা খুবই সহজ। কিভাবে সহজ? ধরেন একটা জিনিস লিখলেন ইনক্রিজ, ও ইনক্রিজ হইতেছে, কিভাবে ইনক্রিজ হইতেছে? ড্রামাটিক্যালি ইনক্রিজ। যেমন এই সেন্টেন্সটা একটু আমরা দেখি, দ্য ডিমান্ড ফর নিউ হাউসেস dramatically increased in 2002. এখন এখানে একটা ভোক্যাব ইউজ করা হয়েছে ডিমান্ড, ও কি করতেছে? ড্রামাটিক্যালি ইনক্রিজ করতেছে। দেখছেন খুব সহজ না এই জিনিসটা ইউজ করা? তাহলে এর চারটা পড়ে ফেলান, ড্রামাটিক্যালি, র্যাপিডলি, শার্পলি, কুইকলি। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। এরপর এইগুলার মধ্যে দিয়ে যেগুলা এল ওয়াই বাদ দিলে শুধু অ্যাডজেক্টিভ হয়, ওইগুলা মনে রাখা ট্রাই করবে। ঠিক আছে? সবসময় শুধু অ্যাডভার্ব লিখলেন ব্যাপারটা কেমন দেখা যায় না? মাঝে মধ্যে দুই একটা অ্যাডজেক্টিভও লিখলেন। তারপরে এইখানে মডারেটলি আছে, মডারেটলি আসলে গ্রাডুয়ালি প্রোগ্রেসিভ, এইটা যে জায়গায় ইউজ করতে পারবেন এটাও সেই সেম জায়গায় ইউজ করতে পারবে। তারপর আচ্ছা, তারপর এখানে দেখি যদি কোনো জিনিস একদম এইরকম ভাবে থাকে, স্ট্যাডিনেস, এইখানে শুধু একটাই শিখেন, যে স্ট্যাডিলি। ঠিক আছে? যে ওর কোনো চেঞ্জ হইতেছে না, ও 5 বছর ধরে একই অবস্থায় আছে। তারপর যখন ফল ডাউন করতেছে, ও ডিক্রিজ করতেছে, তখন আমরা এই ভোকাব গুলা, এই অ্যাডজেক্টিভ গুলা, সরি এই অ্যাডভার্ব গুলা ইউজ করতে পারি, এবং এর পাশেই অ্যাডজেক্টিভ গুলা দেওয়া আছে, যেমন স্লাইট স্লো, স্লাইটলি, স্লোলি, যেগুলা মনে রাখা খুব সহজ হবে সেগুলাই শিখবেন। যে এই জন্য সহজ একটা উপায় অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের বেলায়, যে এল ওয়াই বাদ দেওয়া আর এল ওয়াই যুক্ত করা কিভাবে শেখা যায়। এটাই, এইখানে আপনার কাজ শেষ। এরপরে নেক্সটে আমরা দেখব, আর নেক্সটে ইয়ার লেখাটা আছে, এটা কিভাবে লিখবো শুধু এটা পড়েন। এই ফ্রম আর টু দিয়ে লেখা যায়, ইন দিয়ে লেখা যায়, এটা আপনারা রিড আউট করেন, দ্যাটস ইট। আর এরপরে মোস্ট ভাইটাল পয়েন্ট, যে আমরা সবাই শুধু খালি পার্সেন্ট লিখে দিয়ে আসি, যে এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট। এর মধ্যে তো ভ্যারিয়েশন আনা যায়, এর মধ্যে ভ্যারিয়েশন লেখা যায়। কিভাবে লেখা যায়? 10% ইনক্রিজ, একবার 10% দিয়ে লিখলেন, আর একবার পার্সেন্ট ও উঠাই দিয়ে ওরে ওর বানান করে লিখলেন, স্পেলিং করে ওরে লিখলেন। তারপরে শুধু প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এইখানে না লেখা একটু প্যাসিভ লিখলেন, একটু প্যাসিভ লিখলেন। তারপর ড্রপ করছে, একবার ফল করছে, এরকম লিখলেন। এরপর রিচ টু, ধরেন প্রতিবার গেছে ওইখানে আছে, এইখানে আছে, ওইখানে রিচ করছে, এটা একটু চেঞ্জ করে লিখলেন যে 75% ও রিচ করছে। দ্যাটস ইট, সো সিম্পল। রাইটিং টাস্ক ওয়ান, সো সিম্পল। তারপর ট্রিপল লিখতে পারেন, ডাবল লিখতে পারেন, তারপর 1/4 লিখতে পারেন, কোয়ার্টার্স লিখতে পারেন। কোয়ার্টার্স মিনস অনেকে না জানতে পারেন, সেটা হলো 25। ঠিক আছে? 25, এটা মিনস হলো কোয়ার্টার। আচ্ছা, এরপরে কখন এস হবে আর কখন এস হবে না কোয়ার্টার্স, এইখানে কিন্তু এক্স্যাক্টলি যদি একটা নাম্বার হয় তখনও এস হবে। আর যদি, সরি সরি, এক্স্যাক্টলি যদি নাম্বার হয় তখন এস হবে না। আর যদি এক্স্যাক্টলি না হয়, অলমোস্ট, অ্যাপ্রক্সিমেটলি, এইসব কথাবার্তাই লেখেন, তখন কি এস হবে। ওকে, এই জিনিসটা মনে রাখবে, এটা একটা বেসিক। এরপরে এরপরে এই কথাগুলারে আরেকটু পার্সেন্টেজে আরেকটু ভালোভাবে লেখা যায়। যেমন একদম ছোট একটা জিনিস থাকলে এখানে লিখলেন টাইনি, টাইনি ফ্র্যাকশন। তারপরে একটু ভালো থাকলে, যে অলমোস্ট এ কোয়ার্টার, কোয়ার্টারের কাছাকাছি গেলে কোয়ার্টার, কোয়ার্টারের উপরে গেলে রাফলি লিখতে পারেন। আর কোয়ার্টারেই থাকলে এক্স্যাক্টলি, এরকম ইউজ করতে পারেন। তারপর 1/3 এর বেলায়ও সেম এরকম লিখতে পারেন, হাফের বেলায়ও সেম, কাছাকাছি, উপর নিচে এরকম নাম্বারই আসলে পরীক্ষায় দেওয়া থাকে, তখন আমরা এগুলো লিখতে পারি। ওকে, যেমন, আচ্ছা এইখানে দেখেন কিন্তু এই যে 79-এ ওয়েল ওভার ছিল, আপনি কিন্তু এইখানেও লিখতে পারেন, যেমন 59 ওয়েল ওভার কোয়ার্টার্স। তার মানে কিন্তু এইটা হয়, বুঝাইতেছে যে 50 ওয়েল ওভার কোয়ার্টার্স লিখলে তাহলে বুঝা যাইতেছে কিন্তু ও 59-এ আছে, বা 59, 58 এরকম আছে অ্যাপ্রক্সিমেটলি।
এটা জাস্ট আইডিয়া করে নিবে, এক্স্যাক্টলি না। ওকে, তারপরে আমরা নেক্সটে যাই। এরপর এইগুলা বলছি আমি, আবার একটু দেখেন, এই ভোকাব গুলো অবশ্যই মনে রাখবেন। এগুলো আপনার প্যাসেজটারে এম্পাথাইজ করতে খুব হেল্প করবে। অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, রাফলি, অলমোস্ট, অ্যাবাউট, এইগুলা পড়লেন। জাস্ট ওভার, জাস্ট আন্ডার, এবার জাস্ট অ্যারাউন্ড, প্রায় অলমোস্ট সেম। লিটল না, লিটল মোর দেন, লিটল লেস দেন, এগুলো একটু দেখেন। তারপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে, এখন কোন জিনিস যদি সমান সমান থাকে, দুইটা জিনিসে কিন্তু সমান থাকে, তখন কিন্তু এক্সামিনার আপনার কাছে ইকুয়াল ওয়ার্ডটা চায়। ডাবল থাকলে ডাবল ওয়ার্ডটা চায়, ট্রিপল থাকলে ট্রিপল ওয়ার্ডটা চায়। আর এগুলো পড়ার দরকার নেই, এগুলা তেমন একটা আসে না। এগুলা সব দেখানো হয়েছে, যেমন সিমিলার থাকলে কি ধরনের ভোকাব গুলো লিখবেন। তারপর জাস্ট ওভার, এই যে এইখানে থেকে জাস্ট ওভার, জাস্ট অ্যাবভ, এই দুইটা শিখলেই এনাফ। তারপরে জাস্ট শর্ট, এইখানে জাস্ট বিলো, জাস্ট আন্ডার, এই দুইটা শিখলেই এনাফ। তারপরে এইখান থেকে শিখলাম ওয়েল অ্যাবভ, ওয়েল অ্যাক্রস, এটা একটু দেখতে পারেন, অ্যাক্রস একটা ভালো ওয়ার্ড রাইটিং টাস্ক ওয়ানের জন্য। তারপরে আন্ডার, বিলো, বিলো একটা ভালো ওয়ার্ড টাস্ক ওয়ানের জন্য, এটাও দেখেন। ঠিক আছে, যেটা আপনি খুব সহজে মনে রাখতে পারেন ওইটাই রাইটিং টাস্ক ওয়ানের জন্য দেখবেন, এবং ওইটার ওয়েল ব্যবহারটা শিখবেন। এখন যে জিনিসটা দেখাবো সেটা রাইটিং টাস্ক ওয়ানের জন্য খুবই ভাইটাল। এটা আপনার লাগবেই লাগবেই লাগবেই, মাস্ট মাস্ট মাস্ট। এটা ছাড়া রাইটিং টাস্ক ওয়ানে ভালো স্কোর আসবে না। হাউএভার এর ফাংশনটা শিখে নিব, যে কোন সময় হাউএভার ইউজ করি, সিমিলারলি কোন সময়, অন দা কন্ট্রারি কোন সময়, মিনওয়াইল কোন সময়, কন্ট্রাস্ট কোন সময়, বাই কম্প্যারিজন কোন সময়, অন দি আদার হ্যান্ড কোন সময়। এই জিনিসগুলার মাস্ট শিখতেই হবে। একটাও গুগল করে এটা শিখে নিব, আর আমি ক্লাস করানোর সময় অবশ্যই দেখাই দেব যে এটা কিভাবে করতে হয়। এই জিনিসগুলো আপনার রাইটিং টাস্ক ওয়ানে জানতে হবে। এটাই রাইটিং ও টাস্ক ওয়ানের ফার্স্ট টিপস এন্ড ট্রিক্স। এরপর তো কোশ্চেনের একটা প্যাটার্ন থাকে, কোশ্চেনটা কিভাবে সলভ করবো, হ্যান্ডেল করবো, কোথায় ধরবো। কিন্তু এই যে যে ভোকাব গুলা দিয়েছি, এইগুলা দিয়েই আসলে কি কোশ্চেনটাকে ধরতে হয়। ওকে, আমি আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা একটা কোশ্চেন সলভের দিকে যাব। এই ভোকাব গুলারা জানলে কোশ্চেন সলভ করা আহামরি কোনো কঠিন কাজ না, খুবই ইজি। আপনার এই জিনিসগুলো যেন অলমোস্ট 80% কাজ আপনার ডান। এবার জাস্ট শুধু অ্যাপ্লাই করবে। এবার ক্যামব্রিজের একটা টেস্ট নেওয়া হয়েছে, যেটা আপনাদের জন্য সলভ করে দেওয়া হইতেছে। ওকে, just a minute, I'm facing a problem. ওকে, এবার কোশ্চেনটা কি সেটা আমরা দেখি। The charts below show the percentage of water used for different purposes in 6 areas of the world. 6টা এরিয়ার কথা আছে পৃথিবীর 6টা এরিয়ার কথা বলছে, যেখানে কি ওয়াটার ব্যবহারের পার্সেন্টেজ। ঠিক আছে, ডিফারেন্ট পারপোজেস, কোন ডিফারেন্ট পারপোজেস? পারপোজেস 1, পারপোজেস 2, পারপোজেস 3। এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড কি ডোমেস্টিক, এই 3টা পারপোজে কি তারা ওয়াটার ব্যবহার করে থাকে। এবার আমরা দেখি যে এই কোশ্চেনটারে আমরা কিভাবে প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ করার নিয়ম হচ্ছে হোয়াট, when and where। এই অ্যান্সার 3টা আমাদের জানতে হবে, হোয়াট, where and when। এই 3টা কোশ্চেনের অ্যান্সার আমরা যখন জানবো তখনই আমাদের কাজ শেষ। তাহলে আমরা এবার একটু দেখি, আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা ভোকাবুলারি ইউজ করব।
সেটাই আমরা ফলো করি। The provided pie charts illustrate water consumption in major regions of the world categorized into industrial, agricultural, and domestic sectors. প্রথমেই আমরা বলেছিলাম যে একটা ভালো ভোকেব ইউজ করব, দ্য প্রোভাইডেড, এটা লেখা হয়ে গেছে। এটা কি চার্ট ছিল? একটা পাই চার্ট ছিল। এটা কি চার্ট ছিল? একটা পাই চার্ট ছিল, সেটা লিখছি। আর ইলিস্ট্রেট লিখছি। কেন ইলিস্ট্রেট লিখছি? এই শোর পরিবর্তে ইলিস্ট্রেট লিখছি। তারপর এখানে দ্য পার্সেন্টেজেস অফ ওয়াটার ছিল। অতএব কি আমরা এই টপিকটা কি ছিল? ওয়াটার পার্সপেক্টিভে। তো এইখানে লেখা ছিল যে ডিফারেন্ট পারপোজেস, ওয়ার্ল্ডের ডিফারেন্ট পারপোজেস থেকে এর নেওয়া হয়েছিল। এইখানে আমরা ওই জিনিসটারে প্যারাফ্রেজ করে লিখে দিছি কি ওয়াটার কনজাম্পশন ইন মেজর রিজিয়নস অফ দ্য ওয়ার্ল্ড, কোথায় পৃথিবীর 6 পার্টের পরিবর্তে লিখে দিছি মেজর রিজিয়নস। ওকে, ডান, আমাদের কাজ শেষ। এরপর কমা ব্যবহার করছি আমরা। কমা ব্যবহার করার পরে বলছি যে এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, এই ওয়াটারটা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে। ক্যাটাগরাইজড ইনটু, এই ক্যাটাগরাইজড লিখছি যদি ওই ওয়ার্ডটা গুলার বাকি ওয়ার্ড গুলার এম্পাথাইজ করার জন্য, ভালোভাবে এক্সামিনারের সামনে প্রকাশ করার জন্য। এখানে কি লিখছি? ইনটু ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচার এন্ড ডোমেস্টিক সেক্টরস, কোন কোন এরিয়াতে লেখা হয় সেটা লেখা শেষ। এরপরে আমরা ফোকাস করব ওভারঅলে। ওভারঅলে আমাদের কাজটা কি থাকবে? যেহেতু এখানে অনেকগুলা রয়েছে, অতএব আমাদের মেন কাজ হলো হাই প্রপোর্শনটা বের করা আর লো প্রপোর্শনটা বের করা। ঠিক আছে, হাই আর লো বের করা। আমরা একটা কম্পারিজন দেখাবো, এখানে একটা কম্পারিজন দেখাবো। এইখানে হাই কে, এইখানে হাই ইন্ডাস্ট্রিয়াল আই, এই যে এই চিহ্নগুলো আমরা দেখে রাখবো। এই যে এই নিচে চিহ্নগুলো, ইন্ডাস্ট্রিয়াল ফুল ফাঁকা, তারপর ডোরা কাটা এগ্রিকালচারের জন্য, এবং ফুল ব্ল্যাক ডোমেস্টিক ইউজার জন্য। এইখানে ইন্ডাস্ট্রিয়াল বেশি, এইখানে কে বেশি, এইখানে এ বেশি, এগ্রিকালচারাল বেশি। এটা কোথায়? সাউথ আমেরিকাতে। ওকে, তারপর এইখানে কে, এইখানে আই বেশি, এইখানে এ বেশি, এ মিনস এগ্রিকালচার, এ বেশি, এ বেশি। অতএব আমরা 4টা এরিয়াতে এ বেশি পাইছি আর 2টা এরিয়াতে আই বেশি পাইছি। এটা নিয়েই একটা কম্পারিজন আমরা মেক করব। Overall, most regions around the world primarily use water for agricultural purposes. আচ্ছা, প্রাইমারিলি কি করা হয়েছে? প্রাইমারিলি এগ্রিকালচার পারপোজের জন্য এটা ব্যবহার করা হয়েছে। মোস্ট অফ দ্য রিজনস কেন লিখছি? 4টা পার্ট ছিল, 4টা, আর বাকি 2টা। এর সংখ্যা বেশি, তাই এর জন্য এখানে মোস্ট লিখছি। আচ্ছা, এরপরে কমা দিছি। কমা দেওয়ার পর পার্টিকুলার লিখছি। পার্টিকুলারলি, এই পার্টিকুলারলি লেখার কারণ হয় এর মধ্যে আমরা ওই অঞ্চলগুলোর নামগুলো এক্সপ্লেন করব। কোথায় কোথায় আমরা দেখছিলাম? এশিয়া, আফ্রিকা এন্ড সাউথ আমেরিকাতে আমরা দেখছিলাম। তারপরে আচ্ছা, সাউথ এশিয়া কিন্তু লিখি নাই, কারণ এইটা ওই এশিয়ার মধ্যেই পড়ে, এই জন্য একবারে এশিয়া লিখে দিচ্ছি। দিস ইজ দা ব্রেইন, আপনি কিভাবে আপনার ব্রেইনটা এক্সামে ইউজ করবেন সেটাই বোঝানো হয়েছে। পরে আমরা দেখি যে ওয়্যারএস, ওয়্যারএস দ্বারা কি বোঝানো হয়? ওয়্যারএস দ্বারা কম্পারিজন বোঝানো হয়। কম্পারিজন এখানে আরো আমরা কি লিখতে পারতাম? এখানে আমরা ওয়াইলও লিখতে পারতাম, কিন্তু ওয়্যারএস লিখছি। দিস ইজ ডিপেন্ড অন ইউ, অথবা অন দি আদার হ্যান্ডও লিখতে পারতাম, ওগুলো লিখি নাই, ওয়্যারএস লিখছি। নর্থ আমেরিকা এন্ড ইউরোপ প্রায়োরিটাইজ ইন্ডাস্ট্রিয়াল ইউজেস। আচ্ছা, তাহলে কি করলাম যে ওইখানে প্রায়োরিটি কিসের উপর? ইন্ডাস্ট্রিয়াল ইউজেস। প্রথমে একবার ইউজ লিখছিলাম, পরে এটারে চেঞ্জ করে ইউজেস বানাই দিছি। কেন বানাই দিছি? একবার ভার্ব লিখছি আর একবার নাউন লিখছি। কেন এটা লেখা হয়েছে? জাস্ট ফর লেক্সিক্যাল রিসোর্স, জিআর এর লেক্সিক্যাল রিসোর্স এন্ড গ্রামার অ্যাকুরেসি এক্সামিনারে প্রদর্শন করার জন্য আমরা এটা লিখছি। আশা করি সবাই ক্লিয়ার। এবার আমরা বিপি ওয়ানে ফোকাস করি। বিপি ওয়ানে কি কি লিখবো? তো আমরা যেহেতু এখানে লিখছি, অতএব বিপি ওয়ানে আমরা প্রথম হিন্টসটার ইউজ করব, ওয়্যারএজ এর পূর্বে যেটা কি কি এক্সপ্লেইন করা হয়েছে ওটারে ইউজ করব। আর
বাকিটাতে ওয়্যারএজ দ্বারা মানে ওয়্যারএজ এর পরের অংশটা এক্সপ্লেইন করব। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ, যেহেতু আমরা বলছি যে চারটা এরিয়াতে এগ্রিকালচার সেক্টরে ওয়াটার বেশি ব্যবহার করা হয়, এই চারটা এরিয়ার নাম্বারগুলো ফিগার আউট করা। তাহলে এখানে আফ্রিকাতে 80% পাইছি, এশিয়াতে 88, আর একটাতে 81। ও, আর সাউথ আমেরিকাতে 71। অতএব আমরা কি করি, এই তিনটারে একসাথে রাখি, একসাথে রাখি, আর এটারে আলাদা রাখি। কিন্তু যেটা কি এই গতিটারেই ফলো করছিল, বাট কম। বাট কি কম। ওকে, তাহলে আমরা এবার লেখা শুরু করি। The majority of water used for agriculture in found in four regions। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? মেজরিটি। মেজরিটি কেন লিখছি? মেজরিটি লিখছি এই যে ফোর এরিয়াস এর জন্য। ও সরি, নো নো নো, এটা আমরা ওয়াটার ইউজেস এর জন্য মেজরিটি লিখছে। ওয়াটার ইউজ করা হয় কোথায়? ইউজ করা হয় এগ্রিকালচার সেক্টরে। কারা ইউজ করে? এই ফোর রিজিয়নটা ইউজ করে। ওকে, ক্লিয়ার। এরপরে মোর দেন 80% অফ দ্য ওয়াটার ইন আফ্রিকা। আফ্রিকাতে 80%, অ্যান্ড কি এশিয়াতেও সেম। আফ্রিকা এশিয়া এই তিনটার খেলা শেষ। ফর ইজ ইউজড ফর দিস পারপোজেস, এই পারপোজে আফ্রিকা এশিয়াতে কি 80% আমরা ব্যবহার করে থাকি। ফলোয়েড বাই সাউথ আমেরিকা উইথ 71। এই সাউথ আমেরিকা তাদের গতিটারেই ফলো করছে, তাদের গতিটারেই ফলো করছে, কিন্তু ও একটু কম, যেটা কি 71। কাজ শেষ। এরপর আমাদের কাজ, মেইন কাজটা হলো এখানে কম্পারিজন দেখাইতে হবে। বাকি যে দুইটা আছে ওরা কিন্তু কম, লো প্রপোর্শন। তাই এখন ওই দুইটারে লিখবো। ইন নর্থ আমেরিকা অনলি 39 অফ দ্য ওয়াটার ইজ ইউজড ফর এগ্রিকালচার। নর্থ আমেরিকা থেকে 39% ব্যবহার করা হয়ে থাকে, অ্যান্ড ইউরোপ ইটস জাস্ট 32। ওকে, আমার কাজ শেষ। ইটস লিখছি, এইখানে ইটস না লিখে ইট ইজ লিখবো, কারণ রাইটিং এ কন্ট্রাকশন ইউজ করা যায় না। ঠিক আছে, ওটা হলো ইনফর্মাল। আমরা রাইটিং একটা ফর্মাল টাস্ক, আইএলটিএস এর রাইটিং একটা ফর্মাল টাস্ক, এই জন্য আমরা কি করব, ইট ইজ লিখবো। এবার আমরা নেক্সট প্যারাগ্রাফে যাই। প্রথম প্যারাগ্রাফের কাজ আমাদের শেষ। আমরা কম্প্যারিজন শো করছি, হাই প্রপোর্শন দেখাইছি, হাই প্রপোর্শনের কম্প্যারিজনও শো করছি। এবার আমরা নেক্সটে খেয়াল করি। আমরা ওভারঅল কিন্তু বইলা দিয়ে আসছি যে ইন্ডাস্ট্রিয়ালটা কোথায় কোথায় হাই। ইন্ডাস্ট্রিয়াল হাই হলো নর্থ আমেরিকাতে আর ইউরোপে। নর্থ আমেরিকাতে আর ইউরোপে। এবার আমাদের এইটাই কাজ। এখন আমরা নর্থ আমেরিকাতে ইন্ডাস্ট্রিয়ালের কথাটা বডি প্যারাগ্রাফ 2 তে লিখবো, যাতে কি ও হাই প্রপোর্শনের সাথে কি কম্পারিজন করে। হাই প্রপোর্শন বলতে এগ্রিকালচার সেক্টরের সাথে যেন কম্পারিজন করে এই পুরো বডিটা দিয়া। এবং আর একটা কিন্তু পার্ট আছে এখানে। আর একটা পার্টটা কোনটা ছিল, এই যে ডোমেস্টিক ইউজ, ও কিন্তু সবচেয়ে লো প্রপোর্শন অল ওভার দা পাই চার্টস। ওকে, তো ওর এই দুইটারে এই কারণে আমরা বডি প্যারাগ্রাফ 2 তে রাখছি। আবার পড়ি। ইন কন্ট্রাস্ট ইউরোপ এন্ড আমেরিকা, নর্থ আমেরিকা primarily use their water for industrial purposes, with approximately half of their water resources consumed by the industrial sector। আচ্ছা, হাফ অফ লিখছি, তার পূর্বে একটা অ্যাপ্রক্সিমেটলি লিখছি। অ্যাপ্রক্সিমেটলি কেন লিখছি? এইখানে কিন্তু ও 48 ছিল, 50-এর কম ছিল, আর এইখানে কিন্তু ও 53 ছিল। আমাদের ওয়ার্ড ডান। এরপরে দিস প্রপোর্শন ইজ মাচ হায়ার কম্পেয়ার টু দা ফোর এরিয়াস। এই প্রপোর্শনটা কিন্তু বাকি যে চারটা এরিয়া ছিল তার মধ্যে সর্বোচ্চ হাই। এখন বাকি এরিয়াতে আমরা দেখি 5% শুরু হয়েছিল, আর এখানে হাইস্ট ছিল 12%। যেহেতু এটা 6টা পাই চার্ট ছিল, ইট ইজ দ্য হার্ডেস্ট পাই চার্ট ইন হোল অফ ক্যামব্রিজ। হোল অফ ক্যামব্রিজের মধ্যে এটা কিন্তু সর্বোচ্চ
সো কঠিন কেন কঠিন, এইখানে অনেকগুলো প্যারাগ্রাফ লেখছে, আমরা ভাঙ্গা ভাঙ্গা কিন্তু বহুত এক্সপ্লেন করতে পারি, কিন্তু বাট আমরা ওটা করব না। কেন করব না? কারণ আমাদের কোশ্চেনে কিন্তু বলা হয়েছিল যে আমরা মেজর জিনিসগুলা দেখাবো, মেজর ফিচার্স গুলা দেখাবো, মেজর কম্পারিজন গুলা দেখাবো। ওকে, তাই কারণে আমরা ওই 5 to 12 রে একসাথে লিখছি। কিভাবে লিখছি? দিস প্রপোর্শন ইজ much higher compared to the other 4 years এর চাইতে কে ওরা দুজন বেশি, সেটা বললাম। ওয়ার ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজেস রেঞ্জ, তাদের রেঞ্জটা কত ছিল, এবার আমরা সেটা বলবো 5 to 12। ওকে, ক্লিয়ার। আমরা হোয়ার ইউজ করছি, কেন হোয়ার ইউজ করছি? জাস্ট শুধু এই 4 এরিয়াসটা কানেক্ট করার জন্য। ওকে, আর তাদের রেঞ্জটা কত ছিল? 5 to 12। ডান, আমাদের এইখানের কাজও শেষ। এবার আমরা লাস্ট জিনিসটা ধরবো। এই লাস্ট জিনিসটা কি? ডোমেস্টিক ইউজ। এটা কিন্তু পুরো প্যাসেজে মানে পুরো পাইচার্টেই কম ছিল। এইখানে সর্বোচ্চ নাম্বার ছিল সাউথ আমেরিকাতে, যেটা ছিল কি 19%। এ কিন্তু সর্বোচ্চ ছিল, সর্বোচ্চ ছিল। তাহলে আমাদের কাজ কি ভাই? ডোমেস্টিক ইউজ বিকামস দ্য লিস্ট ডোমিনেট পারপোজ। এটা কিন্তু ডোমিনেট পারপোজ, ওই প্যারাগ্রাফে কিভাবে ডোমেন, এটা একটা ভালো একটা ওয়ার্ড লিখছে, লিস্ট ডোমিনেট, ও কম কম ডোমিনেট করছে। উইথ হাইয়েস্ট ফিগার অফ অনলি 19% ফাউন্ড ইন সাউথ আমেরিকা। 19% পাওয়া গেছে সর্বোচ্চ, এটা কোথায় পাওয়া গেছে? সাউথ আমেরিকাতে। আচ্ছা, the figure were lower in the other regions। এটা কি আদার রিজিয়নস খুবই লো, খুবই লো। এখন ওই লো পার্সেন্টেজটা কত, এবার আমরা বলতেছি স্পেশালি। এখন স্পেশালি লিখলাম কেন? আমরা ওইটা পুরাটা এক্সপ্লেন করব না, কারণ এক্সপ্লেন করব না, এখানে 13 লেখছে, আবার এখানে 15 লেখছে, এই দুইটা ভাঙে ভাঙে লিখতে হয়, লিখলে অনেক ওয়ার্ড হয়ে যায়, ওটা আমরা দিকে যাব না। আমরা বাকি যে তিনটা আছে এই তিনটার সাথে একটা ওভারঅল কম্পারিজন দেখাই দিব, যে এখানে কি আমরা একটাতে পাইছি 7%, দুইটাতে পাইছি 7%, আর একটাতে পাইছি 9%। ঠিক আছে, এটা দিয়ে ওভারঅল একটা কম্পারিজন দেখাই দিব সাউথ আমেরিকার সাথে, সব বাকিগুলোর সাথে যেগুলো কি উচ্চ অবস্থায় আছে, হাইড অবস্থায় আছে। স্পেশালি কথাটা এই কারণেই লিখছি, যেহেতু বাকিগুলোতেও সাথেও ও কম্পারিজন করে, এইটা যেন এক্সামিনার বুঝতে পারে। তাহলে কি লিখছি? ইন এশিয়া অ্যান্ড আফ্রিকা where domestic water use is below 10%। যেখানে কি ডোমেস্টিক ওয়াটার ইউজের পার্সেন্টটা কত? বিলো 10, 10-এর নিচে ছিল। আচ্ছা, এইখানে এশিয়া না, কিন্তু উচ্চারণ হবে এশিয়া। ওকে, ক্লিয়ার। আমি আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।